বিএনপির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চায় দিল্লি, অন্তর্বর্তী সরকারের সাথেও সম্পর্ক নয়নের চেষ্টা, মির্জা ফখরুল প্রণয় ভার্মা বৈঠক। গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ঢাকায় চীনের 10 চিকিৎসক, অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রমাণ জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশকে পুলিশ ও নির্বাচনী সংস্কারে সহায়তা দেবে জাতিসংঘ। আজ নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর ইউনুস, বাইডেনের সঙ্গে বৈঠক মঙ্গলবার। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে পাহাড়ে, খাগড়াছড়ি ও রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার, উস্কানির বিষয়ে সতর্ক থাকার আহ্বান ব্রিগেডিয়ার সাখাওয়াতের। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী ভারত, জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়নেও ভারত এরই মধ্যে যোগাযোগ করছে বলে জানান তিনি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রবিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। গুলশান কার্যালয়ে ভারতের হাই কমিশনারের উপস্থিতি বিএনপি ভারত সম্পর্কে নতুন সম্ভাবনার আভাস। তাই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারাও ছিলেন ভিন্ন মেজাজে। ঘণ্টাখানেকের বৈঠকে দুদেশের বিদ্যমান অমীমাংসিত ইস্যু, সীমান্তে হত্যা, পানি সমস্যা ও উভয় দেশের স্বার্থে নিরাপত্তা ইস্যুতেও আলোচনা হয়েছে। পরে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে চায়। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সেই কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো অত্যন্ত সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের মনোভাবের আভাস দেন বিএনপির মহাসচিব। বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান, বিশেষ করে এই পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, কথা বলছেন। আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গে তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছে। এবং এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। সাংবাদিকদের কোনো প্রশ্ন না নিলেও উভয় পক্ষেই এই বৈঠক বাড়তি গুরুত্ব পেয়েছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সঙ্গে অতীতের নীরবতা ও নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে। নদীর পানি কেবলমাত্র রাজনীতি নয়, কূটনীতি ও অর্থনীতি। সকালে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, দর কষাকষি করে দেশের অনুকূলে যদি একটি চুক্তি পাওয়া যায়, সেখানে স্বাক্ষর করতে রাজি বাংলাদেশ। অন্য দেশ কি করলো না করলো সেটা দেখার বিষয় না। তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ার পরও ভারত স্বাক্ষর করেনি বলে তিনি জানান। রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের দাবিগুলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করা হবে, যা অতীতের সরকার করেনি। করার জন্য সেই কাঠামোগুলো ব্যবহার করছে, ওইখানে পানি কতটুকুন বেড়ে গেলে ওরা ছেড়ে দেবে, এটা যদি আগে থেকে আমাদেরকে জানায় তাহলে অন্তত আমরা ক্ষয়ক্ষতিটা কমিয়ে রাখতে পারতাম। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি, সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা।
গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে অন্তর্বর্তী সরকারের অনুরোধে ঢাকায় এসেছেন চীনের 10 চিকিৎসক। ডক্টর ইউনূসের সরকারকে চীন সমর্থন করে এর প্রমাণ হিসেবে চিকিৎসক দল ঢাকায় এসেছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। গুরুতর আহতদের প্রয়োজনে চীন নিয়ে চিকিৎসা দেয়া হবে বলে জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। স্বৈরাচার পতনের গণ আন্দোলনে আহত শত শত ছাত্র জনতা রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। আহত এসব ছাত্র জনতার উন্নত চিকিৎসা দিতে এখন ঢাকায় চীনের 10 চিকিৎসক। অন্তর্বর্তী সরকার আহ্বানে সাড়া দিয়ে ঢাকা এসেছেন তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা চিকিৎসক দলকে স্বাগত জানান ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক সাইদুল হক। পরে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, চীনা ডাক্তারদের ঢাকায় আসা বন্ধুত্ব ও গভীর সম্পর্কের স্মারক। অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিয়ে চীন সরকার জরুরি চিকিৎসক দল পাঠিয়েছে। চীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে, এটা তারই প্রমাণ। আমাদের মধ্যে দৃঢ় বন্ধন ও বন্ধুত্ব রয়েছে। বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী জরুরি মানবিক স্বাস্থ্য সহায়তা দেবে চীন। গুরুতর আহতদের চিকিৎসার জন্য চীনে পাঠানো হবে। আরও মেডিকেল টিম আসবে। আহতদের অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেডিকেল টিমের প্রধান দং সিয়েন। আমাদের দলে সার্জারি, মেডিসিন, হৃদরোগ, চক্ষু সহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ আছেন। আমরা আহতদের অবস্থা মূল্যায়ন করে চিকিৎসা দিব। আহতদের বিষয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেব আমরা। যতদিন প্রয়োজন ততদিন আহতদের চিকিৎসায় বাংলাদেশে থাকবেন চীনের এই চিকিৎসকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশকে পুলিশ ও নির্বাচনী সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস। দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে তিনি এ আশ্বাস দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে। প্রধান উপদেষ্টা জানান, পুলিশের সংস্কারকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, সরকার একটি সমন্বিত জাতীয় তথ্য প্রযুক্তি ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে দেশের যে কোনো সমস্যার সমাধানের পাশাপাশি দুর্নীতি কমে আসবে। নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের সংস্কার করতে একটি কমিশন করা হয়েছে যাতে ভোট অবাধ ও সুষ্ঠু হয়। এ সময় 3 পার্বত্য জেলায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাজের একটি রূপরেখাও তুলে ধরেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুসি। সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের প্রতি ইরান সরকারের সমর্থন ব্যক্ত করে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান দেশটির রাষ্ট্রদূত। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বাংলাদেশের ম্যানগ্রোভ গবেষণা ও শ্রম সংস্কারে দেশটির সহযোগিতা আশা করেন ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। গত বৃহস্পতিবার ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে 24 সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনূস আজ নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। গত 3 দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। গত 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাত্রা হতে যাচ্ছে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন, অভিবাসন, ফিলিস্তিনি সহ বিভিন্ন ইস্যু প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরবেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় 144 ধারা তুলে নেওয়া হয়েছে খাগড়াছড়ি ও রাঙামাটিতে। খুলতে শুরু করেছে দোকানপাট। নতুন বাংলাদেশে পাহাড়েও কোনো বৈষম্য থাকবে না বলে আশ্বাস দিয়েছেন উপদেষ্টারা। এদিকে অবরোধ প্রত্যাহারের অপেক্ষায় খাগড়াছড়ি ও সাজেকে আটকে পড়া প্রায় 2000 পর্যটক। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি সদরে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে এক বাঙালি যুবককে পিটিয়ে হত্যার জেরে অশান্ত হয়ে ওঠে পার্বত্য অঞ্চল। প্রাণ যায় 4 জনের, গুলিবিদ্ধ সহ আহত হন অনেকে।
পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটি পৌর শহরে জারি করা হয় 144 ধারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তুলে নেওয়া হয় এ বিধিনিষেধ। তবে অবরোধের কারণে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এতে খাগড়াছড়ি ও সাজেকে আটকা পড়েছে প্রায় 2000 পর্যটক। আমরা গাড়ির কষ্ট আছে, গাড়ি চলতেছে না, ব্রিটিশ টিটি সব ভেঙে ফেলছে। সেনাবাহিনী নাকি ওনাদেরকে বাধা দিচ্ছে যে নিষিদ্ধ করতে আর কি যাওয়া যাবে। আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ। মুন্সিগঞ্জ থেকে আসছি 17 জন, সবাই একসাথে পাইছে। আমরা ফেনী চলে যাব, কিন্তু আসলে পরিস্থিতি এমন একটা অবস্থা হয়ে যায় যে ফেনী যাওয়ার মতনও সাহসটা করতে পারিনি। অনেক গাড়ি আবার সাজেকে বাইরে রয়েছে। এখন যদি সেনাবাহিনী অথবা যদি কেউ এসকর্ট দিয়ে দেয় আমাদেরকে, তাহলে আমরা যাবো আর কি। পার্বত্য অঞ্চল অশান্ত হয়ে ওঠার পেছনে ষড়যন্ত্র দেখছেন উপদেষ্টারা। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। আমরা কিন্তু লড়াই সংগ্রাম করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। পাহাড় সমতল সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ। এই পাহাড়ও আমার, এই সমতলও আমার। সবাই বাংলাদেশের নাগরিক এবং সকল নাগরিকের অধিকার সমান। তো সেই জায়গাটায় আমাদের শ্রদ্ধা সম্মান রাখতে হবে। আমাদের সকল নাগরিকের অধিকার, তাদের ভাষা, সংস্কৃতি সবকিছুকে শ্রদ্ধা সম্মান করে একত্রে বসবাস করতে পারি। সকলের অধিকার যাতে সেখানে রক্ষা করা হয়। গুজব ছড়ানো হচ্ছে, যেহেতু এখন এই যে সোশ্যাল মিডিয়া, এটার যেমন উপকারিতাও আছে, অপকারিতাও বেশি। সে অপকারিতা আমরা এখন দেখলাম। ভিন্ন জায়গার ছবি এনে অনেকের জন্য দেখানো হচ্ছে বাংলাদেশে রাঙামাটিতে এটা ঘটেছে, খাগড়াছড়িতে এটা ঘটেছে। কিছু আমার কাছে মনে হলো যেন মণিপুরের সেই ছবিগুলো এখানে কিছুটা ফটোশপিং করে দেখানো হয়েছে। এগুলো তো ভালো ধরতে পারবে তোমরা, সেগুলো তোমাদের এখানে একটা দায়িত্ব আছে। তোমরা কাউন্টার, অনেকেই যেন সেই যে অপপ্রচার হয় সেটাকে কাউন্টার করবে, যে না এগুলো অপপ্রচার। সেই শক্তি তোমরা ব্যবহার করো না কারণ সেই তোমার যে সক্ষমতা সেটা ব্যবহার করবে, তবে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সহিংসতার পর বিভিন্ন গ্রামে পাহারা বসিয়েছে পাহাড়ি বাঙালিরা। এতে ধীরে ধীরে শান্ত হয়ে আসছে পরিস্থিতি। সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা সাকমা পাহাড়ে মিলে ওয়ে একত্রিতভাবে আমরা থাকবো, আর বাইরের লোক আমাদের এখানে ঢুকতে দেব না। আর সাকমারাও আমরা এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আর বাঙালিরাও এই যে বাইরেরা সবাই আছে সিদ্ধান্ত নিয়েছে, হেরাও বাইরের লোক ঢুকতে দেবে না। সম্প্রীতি রক্ষায় সব পক্ষকে শান্ত থাকার আহ্বান সচেতনদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পাট ও বস্ত্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, পাহাড় অশান্ত হলে সবার ক্ষতি। কেউ যাতে এতে ইন্ধন দিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দুদিনের সফরে সকালে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় দুর্নীতি রোধে দেশবাসীর কাছে সহায়তা চেয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভয়াবহ দুর্নীতিতে সাগর পরিমাণ চুরি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান এই উপদেষ্টা। পাহাড়িদের দুঃখ বেদনা বুঝে শান্তি বজায় সৌহার্দ্য স্থাপনে সব দলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনেক রক্ত জড়েছে, সেনাবাহিনীর জড়েছে, আনসারের জড়েছে, পুলিশের জড়েছে, পাহাড়িদের জড়েছে, অপাহাড়িদের জড়েছে। এখন এই রক্তপাত বন্ধ করলে বেটার। আর সম্প্রীতি বজায় রাখা উভয় সবারই, শুধু উভয় না, এই 13 কমিউনিটি এবং 14 কমিউনিটি যে সবার যারা নেতৃত্বে আছেন তারা এই সম্প্রীতিটা বজায় রাখবেন। সম্প্রীতি বজায় না রাখলে এটা যদি আবার অশান্ত হয় সেটা কিন্তু সবারই ক্ষতি হবে। সেটা শুধু যে আমাদের ক্ষতি হবে তা না, আবার পাহাড়ে যারা আছেন তাদের ক্ষতি। টানা 112 দিন পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে। ক্লাস শুরু হলেও পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন সাধারণ শিক্ষার্থীরা। জুলাইতে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি কবে হবে জানে না তারা। তবে দ্রুত পরীক্ষা হলে প্রস্তুতি নিতে কিছুটা বেগ পেতে হবে তাদের। এদিকে সামনে বড় ধরনের চ্যালেঞ্জ দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। ক্লাস গ্যাপ পূরণের পরিকল্পনা রয়েছে তার। জানান, বিভিন্ন ক্ষেত্রে তৈরি হওয়া দ্বন্দ্ব নিরসনে কাজ চলছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা। 1 জুলাই থেকে টানা আন্দোলনে স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। 1 জুলাই থেকে ক্লাস চালুর কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অনির্দিষ্টকাল কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সবকিছু ছাপিয়ে রবিবার বিশ্ববিদ্যালয় খোলার পর সিনেট ভবনের সামনে 1 মিনিট নীরবতা পালন করা হয় ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের স্মরণে। পরে পায়রা উড়িয়ে পাঠদান প্রক্রিয়া উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এ সময় তিনি বলেন, শিক্ষক শিক্ষার্থীরা ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছে, তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। আমাদের প্রশাসন দায়িত্ব নেবার আজকে 23তম দিন চলছে। আমরা সমস্ত অংশীজনদের সাথে কথা বলে মত বিনিময় করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে আজকে সেই শুভক্ষণ উপস্থিত হয়েছে। আমরা সকল মহলের সহযোগিতা পেয়েছি, তাদের প্রতি গভীরভাবে আমরা কৃতজ্ঞ। ছাত্র, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক সহ আমাদের অংশীজনদের কথা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় খুশি শিক্ষার্থীরাও। আজকে ক্যাম্পাস চালু হতে এবং শুরু হতে আমরা অনেক খুশি এবং উচ্ছ্বসিত। প্রথম থেকে যে ক্যাম্পাস দেখছি ওটা দেখতে চাই না, লাইক ফার্স্ট ইয়ার যখন আমরা হলে যখন আসছি যে গেস্ট রুম আমরা দেখেছি যে একটা অস্থিরতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে একটা আপনার ইতিহাস, এর আগেও অনেকবার বিশ্ববিদ্যালয়ে এরকম হয়েছে, এরকম একটা গ্যাপ পড়েছে, তো তাদের এক্সপিরিয়েন্স আছে কিভাবে শিক্ষার্থীদেরকে এই গ্যাপটা তারা ফুলফিল করবেন। তো আমার বিশ্বাস যে আমরা যদি কোঅপারেট করি শিক্ষকদের সঙ্গে, তারা অবশ্যই আমাদেরকে একটা ভালো দিকে নিয়ে যেতে পারবেন। আমি চাচ্ছি যে এমনভাবে আমাদের ক্যাম্পাসটাকেও বহিরাগত থেকে একটু মুক্ত করতে পারলে খুবই ভালো। তবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের মাঝে। না, কিছুটা ক্ষতি তো হয়েছে, সেটা বোঝাতে সময় লাগবে। আর লাস্টের দিকে আমার মনে হয়েছে যে ভাই, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, আমি জাস্ট একটা পিসফুল লাইফ চাই, আমি ক্লাস করব, নর্মাল থাকবো, সব নর্মাল। এখন ভাই শাহবাগে মানুষ দেখলে আমার খুব বিরক্ত লাগে। আগের মতো আসার ট্রাই করতেছি, যে সিচুয়েশন যেমন আগে ছিল তো সেরকমই আমরা আসার ট্রাই করতেছি, যেন ভাবে আমরা ব্যাক করতে পারি বা পড়ালেখা মনোযোগ দিতে পারি ওই ট্রমা থেকে বের হয়ে। যেটা দেখতে চাই যে লেজুর ভিত্তিক কোনো রাজনীতি থাকবে না, ছাত্র রাজনীতি যেটা ক্যাম্পাসে যেটার জন্য এই ভার্সিটির স্টুডেন্টদের বা এত সমস্যা, যে এই জিনিসটা নিয়ে ছাত্র রাজনীতি, এইটা বন্ধ, এইটা মুক্ত একটা ক্যাম্পাস আশা করি আমরা সবাই। আমরা তো পড়াশোনা করতে আসছি এখানে, তো আমরা পড়াশোনা করব। তো এই এখন রাজনীতি বা সবকিছুতেই পার্টিসিপেন্টস থাকবে, কিন্তু ক্যাম্পাসের বাইরে, আমাদের ক্যাম্পাসের বাইরে অবশ্যই সবার আলাদা আলাদা লাইফ আছে, বাট ক্যাম্পাসে আসছি আমরা লেখাপড়া করার জন্য। শিক্ষকদের কর্মবিরতির পাশাপাশি শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে 7 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে। এর মধ্যে কোটা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে 17 জুলাই থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত 10 আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ASM মাকসুদ কামাল পদত্যাগ করেন। 27 আগস্ট নতুন উপাচার্য করা হয় অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে। এছাড়া সরকারি বিধি অনুযায়ী আগামী বছর থেকে 31 ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান জনপ্রশাসনের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি বলেন, সম্পদের হিসাব সিলযুক্ত খামে জমা দিতে হবে। ভুল তথ্য দিলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। তিনি বলেন, সম্পদ বিবরণীর তথ্য আদালতের বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হস্তান্তরযোগ্য নয়। এটি গোপনীয় দলিল, তাই তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে না বলেও উল্লেখ করেন সচিব। এক প্রশ্নের জবাবে সচিব জানান, সম্পদের হিসাব না দিলে লঘুদণ্ড ও প্রয়োজনে গুরুদণ্ড দেয়া যাবে। চাকরির বয়সসীমা 35 বছর করার বিষয়টি গুজব বলেও এ সময় মোখলেসুর রহমান জানান। 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং এটা কিভাবে জমা দিতে হবে? এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। খামটা থাকবে সিলগালাকৃত। আর ভুল তথ্য কিংবা গোপন যদি এমন কোনো তথ্য থাকে যেটা মিসলিড করে, এদের ব্যাপারে আমাদের এটাকে বলে 1979 এই বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এটা হলো এই অনুসন্ধানমালা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে গ্রেফতার করেছে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। বলেন, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে রাজধানীর বাড়িধারা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জাহিদ ফারুক শামীম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনের পর পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। গত নির্বাচনের পরেও তিনি একই দায়িত্ব পেয়েছিলেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৭টায় রাজধানীর পিজি হাসপাতালে মান্নাকে দেখতে চান বিএনপি মহাসচিব। তার চিকিৎসার খোঁজ খবর নেন, কথা বলেন মান্নার পরিবারের সদস্যদের সঙ্গেও। এই সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম, বিএনপি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন সহ অন্যান্য নেতারা। এর আগে শনিবার রাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মাহমুদুর রহমান মান্না। সেই সময় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। মান্নার ব্যক্তিগত চিকিৎসক শোয়েব মোহাম্মদ জানান, মান্না হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিন। বিএনপির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চায় দিল্লি, অন্তর্বর্তী সরকারের সাথেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা। মির্জা ফখরুল প্রণয় ভার্মা বৈঠক। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ঢাকায় চীনের ১০ চিকিৎসক, অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রমাণ জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বাংলাদেশকে পুলিশ ও নির্বাচনী সংস্কারে সহায়তা দেবে জাতিসংঘ। আজ নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর ইউনূস, বাইডেনের সঙ্গে বৈঠক কাল। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে পাহাড়ে, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, উস্কানির বিষয়ে সতর্ক থাকার আহ্বান ব্রিগেডিয়ার সাখাওয়াতের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।